Students, in this lecture, we will see nucleophilic substitution reaction of aryl halides. As we have seen in the lecture, probably in the first lecture, that aryl halides undergoes three types of reaction. Second lecture. Number one, we have discussed ESR, electrophilic substitution reaction for aryl halides, benzene ring wala halides. Then we have discussed reaction with metals, and now we have come to this particular reaction, NSR, nucleophilic substitution reactions of aryl halides. If I compare aryl halides with an alkyl halide, for example, this is aryl halide, right? Benzene ring, directly attached halogen, and say CH3, CH2, X. This is our aryl halide, right? Aryl halide, and this is our alkyl halide. Or you can say haloarine, here it is haloalkane. Haloarine, haloalkane. So, if we see NSR, nucleophilic substitution reaction, if we understand this reaction, nucleophilic substitution reaction, you have actually learned a lot about this particular reaction NSR for alkyl halides, right? SN1, SN2 অনেক কিছু আমরা ডিসকাস করছি, SN1 then SN2 mechanism, এই জিনিসগুলো আমরা ডিসকাস করছি ফর alkyl halides, রাইট? SN1 হয়, SN2 হয়, কিভাবে নিউক্লিওফাইল অ্যাটাক করে, অনেক কিছু ডিসকাস করা হয়েছে। তুমি প্রপারলি রিভিশন দিরাই হোপফুলি। অর্গানিক কেমিস্ট্রি উইদাউট রিভিশন হয় না, সব লেকচারস রেকর্ডেড, তুমি বারবার রিভিশন দাও, এটা তোমার কাজ। তো অ্যালকাইল হ্যালাইডস এনএসআর দেখায়, এরাইল হ্যালাইডেও এনএসআর দেখায়, বাট নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশনের লেস, ইনফ্যাক্ট লিস্ট টেন্ডেন্সি। এরাইল হ্যালাইডে তো এনএসআর দেখাইতেই চায় না, দেখাইলেও খুব জোরজবস্তি দেখায়। এরাইল হ্যালাইডসে এনএসআর দেখানোর কোনো ইচ্ছাই নাই, আমি কইতে পারি লিস্ট টেন্ডেন্সি। যত ধরনের হ্যালাইড আছে, এরাইল হ্যালাইডের লিস্ট টেন্ডেন্সি টু শো এনএসআর। এরাইল হ্যালাইডসে এনএসআর দেখাইতেই চায় না, অ্যালকাইলি হ্যালাইডে তো আরামসে এনএসআর দেখায়। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, নিউক্লিওফাইল আয়, অ্যাটাক করে, রিয়াক্ট হয়, সিম্পল। কিন্তু এরাইল হ্যালাইডসে এনএসআর দেখাইতেই চায় না, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন দেখাইতেই চায় না এরাইল হ্যালাইডসে। আচ্ছা, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন কিতা আসিল এনএসআর আমরা ডিটেইলসে বুঝছি, তবু একটু দেখো আসিলটা কিতা রিয়াকশন। যেমন CH3, CH2, ধরো বিআর প্লাস আমার নিউক্লিওফাইল দিলাম OH মাইনাস, ঠিক নিউক্লিওফাইল নেগেটিভ চার্জ, বা অনেক সময় লোন পেয়ারের প্রেজেন্সও নিউক্লিওফাইল হইতে পারে। তো কার্বন আর হ্যালোজেনের মধ্যে তুমি জানো হ্যালোজেন বেশি ইলেকট্রোনেগেটিভ, ডেল মাইনাস, পার্শিয়াল নেগেটিভ চার্জ বিয়ার করে, কার্বন বিয়ার করে পার্শিয়াল পজিটিভ চার্জ, ইয়েস। তো আমার এই নেগেটিভ চার্জে কারে অ্যাটাক করে? কার্বনরে অ্যাটাক করে, ব্রোমিন গোজ আউট। পড়ছি কিনা এই টাইপের রিয়াকশন? নিশ্চয় পড়ছি। নেগেটিভ চার্জ অ্যাটাকস দিস পার্টিকুলার কার্বন, ব্রোমিন গোজ আউট, and then finally we obtain this product CH3, CH2, Br goes out and OH gets attached, ঠিক কিনা? সিম্পল। কিন্তু এরাইল হ্যালাইডস যদি তুমি নেও, তো এরাইল হ্যালাইডসের বেলায় এনএসআর খুব ডিফিকাল্ট, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন হওয়াটা খুব ডিফিকাল্ট। তো এরাইল হ্যালাইড অ্যালকাইল হ্যালাইডের মধ্যে, এরাইল হ্যালাইডের মানে
যত ধরনের হ্যালাইড আছে, অ্যালকাইল, দেন অ্যালাইল, ভিনাইল, যত ধরনের আছে তুমি ধরিয়া নিও এই পার্টিকুলার অ্যারাইল হ্যালাইডস সব থেকে কম টেন্ডেন্সি এনএসআর দেখানির। ক্লিয়ার? তো চলো আমরা এবার রিজনটা বোঝার চেষ্টা করি যে অ্যারাইল হ্যালাইডস আর লেস রিঅ্যাক্টিভ টুয়ার্ডস এনএসআর। নিউক্লিওফাইলে অ্যাটাক করিয়া হ্যালোজেন সরানি, এই যে জিনিসটা যেটার নাম এনএসআর, অ্যারাইল হ্যালাইডস আর লেস রিঅ্যাক্টিভ টুয়ার্ডস এনএসআর। অ্যারাইল হ্যালাইডসে কিন্তু নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন দেখাইতেই চায় না, লিস্ট রিঅ্যাক্টিভ কোয়া যেতে পারে। দেন হ্যালো অ্যালকিনসে তো আরামসে এনএসআর দেখায়। এত টপিক আমরা ডিসকাস করলাম, এত লেকচার, এত কোয়েশ্চেন্স ডিসকাস করছি আন্ডার এনএসআর, প্রত্যেকটা লেকচার এত এফোর্ট দিয়া করা নিয়ে আছে, তুমি রিভিশন দিরায় না করিয়া তুমি জিনিসগুলা ধরতে পাররাই না। যদি তুমি রিভিশন দিয়া থাকোতে আরামসে জিনিসগুলা বুঝতে পারবা, বা যদি তোমার মাথায় জিনিসগুলা এখনো মাথায় আছে যদি, তখন তুমি এই জিনিসগুলা রিলেট করতে পারবা। আদারওয়াইজ তুমি রিলেট করতে পারতে না। এইভাবে 11-12 সাবজেক্ট কেমিস্ট্রি বারবার পড়তে লাগবে, বারবার পড়তে লাগবো, রিভিশন দিতে লাগবো, আদারওয়াইজ পসিবল না। চলো তো আমরা এই কোয়েশ্চনের আনসারে যাই যে হোয়াই অ্যারাইল হ্যালাইডস আর লেস রিঅ্যাক্টিভ টুয়ার্ডস এনএসআর। Students, to explain this, we have to draw resonating structures of aryl halides. Resonating structures আমরা ড্র করা অলরেডি শিখছি লাস্ট লেকচারে, স্টিল আমরা দেখি। রেজোনেটিং স্ট্রাকচারস, এই কোয়েশনের আনসার পিডিএফে দেওয়া থাকবো, একটা পিডিএফ পাইবায়। রেজোনেটিং স্ট্রাকচারস তুমি তো নোটস বানাইয়াই যাইবাই, কিন্তু এই কোয়েশনের একটা সুন্দর আনসার এক্সামে লেখার লাগিয়া, স্টেট বোর্ডের এক্সামে আয়, তো এটা লেখার লাগিয়া সুন্দরভাবে একটা পিডিএফ পাইবাই এই কোয়েশনের আনসার লেখার লাগে। এখানে আমি রাফলি বুঝাইয়া দিব, বুঝিলেই বাই পুরা, কিন্তু এটা এক্সামে লেখার মতো আনসার আমি পিডিএফে দিয়া দিলাম। রেজোনেটিং স্ট্রাকচারস অফ অ্যারাইল হ্যালাইড। দেখো রেজোনেটিং স্ট্রাকচার কিভাবে হয়, আগের লেকচারেও বুঝিয়ে আইছি রেজোনেটিং স্ট্রাকচার কিভাবে বানাইতে লাগে। ফার্স্ট ডাবল বন্ড এখানে দেওয়ার লাগে আমি তোমারে কইছি রেজোনেটিং স্ট্রাকচারে হ্যালোজেন, ঠিক? হ্যালোজেন অ্যাটমে 3টা লোন পেয়ার থাকে, 3টা লোন পেয়ার। একটা লোন পেয়ার তুমি বন্ডে দিলাই, দেন এখানে ডাবল বন্ড ফরমেশন হর, এখানে আরেকটা ডাবল বন্ড, এই ডাবল বন্ড শিফট হয়ে যাব নেক্সট কার্বনের মাথায়, ঠিক? তো এটার থেকে নেক্সট স্ট্রাকচার কিতা ডেভেলপ হর, স্ট্রাকচার কিতা ডেভেলপ হর দেখো, এটা ইনট্যাক্ট রইছে, ডাবল বন্ড কার্বনের মাথায় আইছে, কার্বনের মাথায় যখন আইছে মানে নেগেটিভ চার্জ, রাইট? এই লোন পেয়ারটা এখানে ডাবল বন্ড বানাইছে এক্স, ঠিক আছে? এখানে এরয় যা দেখাইয়া দিছে এটারই আমি এক্সিকিউট করছি। তো এক্সের উপরে 2টা লোন পেয়ার বাঁচলো, একটা লোন পেয়ার তো রেজোনেন্সে ইনভলভ, যেহেতু একটা লোন পেয়ার রেজোনেন্সে ইনভলভ হয়ে গেছে, লোন পেয়ার এক্স থেকে সরিয়ে গেছে, তো এক্সের মধ্যে পজিটিভ চার্জ। দেন আর কিতা, ঠিক আছে। এইবার এই নেগেটিভ চার্জের কিতা করবা, ইমিডিয়েট যে কার্বনের মাথায় নেগেটিভ চার্জ আছে ইমিডিয়েট বন্ডের উপরে ফালাইবাই। যেই মুহূর্তে এখানে বন্ড হর, এখানে একটা ডাবল বন্ড হয়ে যাব, তুমি বুঝতে পাররাই নেগেটিভ চার্জ এখানে আর মানে ডাবল বন্ড হয়ে যাব, নেক্সট ডাবল বন্ডরে শিফট করাও কার্বনের উপরে। বারবার প্র্যাকটিস করার লাগে আমি তোমারে কইয়া দিছি কিন্তু। দেন নেক্সট স্ট্রাকচার কিতা ডেভেলপ হইব দেখো, এটা এক্সাক্ট রয়ে গেছে এক্স, দেন এক্সের উপরে লোন পেয়ার 2টা,
পজিটিভ চার্জ, ঠিক। দেন নেগেটিভ চার্জ এই পয়েন্টে আইছে ডাবল বন্ড হইয়া, আর ডাবল বন্ডটা নেগেটিভ চার্জ হইয়া এখানে শিফট হয়ে গেছে, ডাবল বন্ডটা নেগেটিভ চার্জ হইয়া শিফট হয়ে গেছে। এইবার আবার নেগেটিভ চার্জে আমরা কিতা করি, ইমিডিয়েট কার্বনের মধ্যে দিব, আর নেক্সট যে ডাবল বন্ড প্রেজেন্ট আছে এটা ডাবল বন্ড কার্বনের মাথায় ইমিডিয়েট এই বন্ডের উপরে দিব, নেগেটিভ চার্জ ইমিডিয়েট বন্ডের উপরে দেওয়া হইব, আর এই ডাবল বন্ড নেক্সট কার্বনের মাথায়, ঠিক। চলো প্রসিড। এই লেকচার খুব টায়ার্ড হইয়া নেওয়া হর, একটু টায়ার্ডনেস তোমরা ফিল করতে পারো, বাট বুঝো, আরামসে বুঝো। এখানে বন্ড, ঠিক, এটা এক্সাক্ট জায়গায় থাকছে, আর কিতা দিতাম, আর দিতাম এখানে ডাবল বন্ড এক্স, ডাবল বন্ড এক্স, দেন এক্সের মধ্যে দুইটা লোন পেয়ার, পজিটিভ চার্জ, আর এইটা এখানে আই গেছে নেগেটিভ চার্জ হইয়া, ডাবল বন্ডটা নেগেটিভ চার্জ হইয়া কার্বনের মাথায়, ঠিক। নেক্সট আমি কিতা করব, নেগেটিভ চার্জ কার্বনের মাথায়, ঠিক, কার্বনের মাথায়, দেন এখানে ডাবল বন্ড হইতে যার, তো নেক্সট যে আরেকটা ডাবল বন্ড আছে, ইমিডিয়েট দুইটা ডাবল বন্ড খুবই বেশি আনস্টেবল, তো নেক্সট যে ইমিডিয়েট যে ডাবল বন্ড আছে এটারে একটা শিফট করে এক্সের মাথায়। তো আলটিমেটলি কি স্ট্রাকচার দাঁড়াইলো, আলটিমেটলি যে স্ট্রাকচার দাঁড়াইলো দেখো, বুঝো, এখানে ডাবল বন্ড আছিল, এখানে ডাবল, এবার নেগেটিভ চার্জ এখানে আই গেল, তো ডাবল বন্ড ক্রিয়েট হয়ে গেছে এক্স, এক্স লোন পেয়ার দুইটা, আর এবার এই যে ডাবল বন্ডের একটা বন্ড শিফট হয়ে এক্সের মধ্যে গেল গিয়া, লোন পেয়ার ইজ ব্যাক, যেটা ইনিশিয়ালি রেজোনেন্স ইনভলভ হয়েছিল, লোন পেয়ার ইজ ব্যাক নাও, ঠিক। দ্যাট ইজ দ্য সিচুয়েশন। হাউ মেনি স্ট্রাকচার্স, 1 2 3 4 5। এইবার আমরা কিতা ড্র করতাম, রেজোনেন্স হাইব্রিড। রেজোনেন্স হাইব্রিড কিভাবে ড্র হয়, এইভাবে টান দিয়া তিনটা ড্যাশ, দেন রেজোনেন্স হাইব্রিডটা তুমি দেখো, বুঝো কিভাবে ড্র করা হয়। ভিতরের ডাবল বন্ডসগুলা, রিংয়ের ভিতরের ডাবল বন্ডসগুলা কন্টিনিউয়াসলি শিফট করছে পজিশন, তো রিংয়ের ভিতরে আমরা এইভাবে, যেহেতু ডাবল বন্ড কন্টিনিউয়াসলি পজিশন শিফট করছে, এইভাবে আমি বানাইমু, ওকে। এইবার এক্স, এক্স, এখন এই যে বন্ড, কার্বন আর এক্সের যে বন্ড, মানে কার্বন আর হ্যালোজেনের যে বন্ড, এটা এখানে সিঙ্গেল স্ট্রাকচার 5-এ সিঙ্গেল, কিন্তু 3 4 2 3 আর 4 এর মধ্যে কিন্তু কার্বন হ্যালোজেন বন্ডটা ডাবল বন্ড। এর মানে এখানে কার্বন হ্যালোজেন বন্ডটা তুমি কিতা করতে লাগবো, পার্শিয়াল ডাবল বন্ড, বিকজ অলওয়েজ কিন্তু ডাবল বন্ড না। স্ট্রাকচার 1 আর 5 এর মধ্যে কিন্তু ডাবল বন্ড না, কিন্তু 2 3 4 এর মধ্যে ডাবল বন্ড, মানে ডাবল বন্ড মাঝে মাঝে আছে, মাঝে মাঝে নাই, কোন স্ট্রাকচারে আছে, কোন স্ট্রাকচারে নাই। এই 5টার মধ্যে 3টাতে আছে, 2টাতে নাই। 1 আর 5-এ সি আর এক্স এর মধ্যে ডাবল বন্ড নাই, কিন্তু 2 3 আর 4 এর মধ্যে সি আর এক্স এর ডাবল বন্ড আছে। বুঝতেই পারবে, এর মানে এই ডাবল বন্ডটাও পার্শিয়াল ডাবল বন্ড, অলওয়েজ প্রেজেন্ট না, পার্মানেন্ট ডাবল বন্ড না। তারপরে এই যে অর্থ পজিশনে নেগেটিভ আইছে, নেক্সট স্ট্রাকচারে অর্থতে আবার নেগেটিভ নাই, পেরাতে নেগেটিভ, নেক্সট স্ট্রাকচারে পেরাতে নাই, আবার অর্থতে, মানে নেগেটিভ চার্জটাও পার্মানেন্ট না। তো অর্থতে নেগেটিভ চার্জ আইছে, কিন্তু আমরা কিতা দিব, ডেল মাইনাস, নট পার্মানেন্ট, ডেল মাইনাস, আবার অর্থতে ডেল মাইনাস। দ্যাট ইজ দ্য রেজোনেন্স হাইব্রিড, ঠিক। রেজোনেন্স হাইব্রিডে আমরা আর এক্সের লোন পেয়ার দেই না, কারণ এটা বোঝানোর কোনো রাস্তা নাই যে 1 নম্বর আর 5 নম্বরে 3টা লোন পেয়ার।
2 3 আর 4 এর মধ্যে দুইটা করিয়া লোন পেয়ার, এটা আর বোঝানি সম্ভব নয়, যার কারণে এখানে আর লোন পেয়ার আমরা দিতাম না। ছাড়ো, রেজোনেন্স হাইব্রিড। এতটুকু ক্লিয়ার? বুঝতে পারছো? এখন আমি কিছু পয়েন্টস এখানে দিব, এই পয়েন্টসগুলোর বেসিসে আমরা এক্সপ্লেন করবো যে এনএসআর কেন ডিফিকাল্ট ইন এরাইল হ্যালাইডস। ওকে, তো দেখো এই পয়েন্টসগুলো একটা একটা করিয়া বোঝার চেষ্টা করো, আরামসে বুঝবাই, রিল্যাক্সড, একদম রিল্যাক্সড মাইন্ডে বোঝার চেষ্টা করো। দেখো এনএসআর, আমি এই এরিয়াতে একটা জিনিস রিয়াকশন দিয়ে বোঝানোর চেষ্টা করি। যদি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন দেখায় তো কেমনে দেখাইতো এই পার্টিকুলার এরাইল হ্যালাইডসে? এটা তোমার এরাইল হ্যালাইডস বেঞ্জিন রিং হ্যালোজেন, ঠিক? প্লাস তুমি নিউক্লিওফাইল দিতে চলো দেও OH মাইনাস। ওকে, এইবার এই OH মাইনাস নিউক্লিওফাইল কোন কার্বন রে অ্যাটাক করব? আলফা কার্বন রে। OH মাইনাসে যদি আলফা কার্বন রে অ্যাটাক করে, আলফা কার্বন রে অ্যাটাক করে, তো দেখছো নর্মালি যখন নিউক্লিওফাইলে অ্যাটাক করে কোন কার্বন রে অ্যাটাক করে? যে কার্বনের লগে হ্যালোজেন অ্যাটাচড ওই কার্বন রেই অ্যাটাক করে। তো নিউক্লিওফাইলে যদি অ্যাটাক করে হ্যালোজেন বাইরিয়া যাইতো নিয়মে, বাট এটা এত ইজিলি হয় না ইন কেস অফ এরাইল হ্যালাইডস। হোয়াই ইট ইজ সো? লেট আস আন্ডারস্ট্যান্ড। পয়েন্ট নাম্বার 1 দেখো, পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার ইন সি বন্ড এক্স। এই যে কার্বন হ্যালোজেন বন্ড, এটা কিন্তু সিঙ্গল বন্ড না। আমরা যদি রেজোনেন্স হাইব্রিড দেখি, যেটার নাম রেজোনেন্স হাইব্রিড যদি আমি দেখি, তো দেখো কার্বন হ্যালোজেন বন্ডের মধ্যে কিন্তু পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার ডেভেলপ হইছে। স্ট্রাকচার 2, 3 আর 4 এ কার্বন হ্যালোজেন একটা ডাবল বন্ড দিয়া বুঝানি আছে, আর 1 আর 5 এর মধ্যে সিঙ্গল বন্ড। এর মানে কিটা? এর মানে হইছে ডাবল বন্ড আছে, আবার কোনো সময় নাইও, ইটস নট পার্মানেন্ট। তো ডাবল বন্ড আমরা কইতে সময় কইতে পারি পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার ডেভেলপ হইছে ইন দিস পার্টিকুলার বন্ড, CX বন্ড। তো পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার ইজ ডেভেলপড ইন CX বন্ড। যখন ডাবল বন্ড ক্যারেক্টার ডেভেলপ হয়ে যাব, এটা তো তোমার নিউক্লিওফাইল, ঠিক কি না? নিউক্লিওফাইল। তো এই কার্বন হ্যালোজেন বন্ড কিন্তু সিঙ্গল বন্ড না, দেখতে সিঙ্গল হইলেও রিয়েলিটিতে অ্যাকচুয়ালি এই কার্বন হ্যালোজেন বন্ডের মধ্যে পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার আছে। পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার। তো এই পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার থাকার কারণে ওইচে যখন অ্যাটাক করবো আলফা কার্বন রে, তখন এই বন্ড কিন্তু ইজিলি ভাঙ্গিয়া যাইতো না, কারণ ডাবল বন্ড ইজ স্ট্রঙ্গার দেন সিঙ্গল বন্ড। যদি তোমার এখানে ডাবল বন্ড থাকে, যদিও পার্শিয়াল ডাবল বন্ড, তবুও তো ডাবল বন্ড, পার্শিয়াল ডাবল বন্ড যদি থাকে, means simply you have 2 bonds. So a double bond is always difficult to break. Single bond can be broken easily, but double bond it is difficult to break. Name indicates double bond. তো কার্বন আর হ্যালোজেনের মধ্যে কিন্তু সিঙ্গল বন্ড না, এটা কি বন্ড? পার্শিয়াল ডাবল বন্ড ডেভেলপ হইছে কার্বন হ্যালোজেনের মধ্যে। তো যখন তোমার নিউক্লিওফাইলে অ্যাটাক করে আলফা কার্বন রে, নিউক্লিওফাইলে কারে অ্যাটাক করে? আলফা কার্বন রে। এরোটা ঠিক মতো এখন বোঝা যার। আলফা কার্বন রে যদি অ্যাটাক করে, দেন ইজিলি এই কার্বন হ্যালোজেন বন্ড ভাঙ্গিয়া যাইতো না, কারণ এটা ডাবল বন্ড, পার্শিয়াল ডাবল বন্ড। ফুললি ডাবল বন্ড না হইলেও পার্শিয়াল ডাবল বন্ড, কিছুটা ডাবল বন্ড ক্যারেক্টার তো আছে। তো ডাবল বন্ড ক্যারেক্টার যদি থাকে এই CX বন্ডের মধ্যে, তখন এটা ইজিলি ব্রেক হইয়া যাওয়া পসিবল না। OH মাইনাসে অ্যাটাক করলেও এই বন্ড তো ইজিলি ব্রেক হইয়া যাইতো না। দ্যাটস ওয়াই নিউক্লিওফিলিক অ্যাটাক ইজ ডিফিকাল্ট, কারণ অ্যাটাক করলেই তো হইতো না। ওয়ান্স ইট অ্যাটাকস দেন ইট মাস্ট গো, বাট দিস বন্ড, কার্বন হ্যালোজেন বন্ড ইজ ডিফিকাল্ট টু বি ব্রোকেন বিকজ partial double bond character is there in this bond. এটা রিজন নাম্বার 1।
আমি পয়েন্ট ওয়াইজ রিজন তোমারে দিলাম, যার কারণে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন দেখা নিয়ে একটু ডিফিকাল্ট হয়ে যায়। সেকেন্ড পয়েন্ট দেখো, sp2 হাইব্রিডাইজ স্টেট। তো যে কার্বনে হ্যালোজেন অ্যাটাচড, এই কার্বনের হাইব্রিডাইজেশন কিতা sp2। কেমনে বুঝলাই? যে তোমরা আগের থেকেই জানো যে কার্বন, যে কার্বনের লগে ডাবল বন্ড অ্যাটাচ থাকে, ডাবল বন্ডেড কার্বন, এই পার্টিকুলার কার্বনের লগে ডাবল বন্ড অ্যাটাচড, এই পার্টিকুলার কার্বনের লগে ডাবল বন্ড অ্যাটাচড, এই কার্বন ডাবল বন্ডেরই মেম্বার। তো এটার হাইব্রিডাইজেশন কিতা হইব sp2, এই কার্বনের হাইব্রিডাইজেশন sp2। যখন sp2 কার্বনে বন্ড বানায় কেউরের লগে, এটা মনে রাখি দিও আজকের থেকিয়া, যখন sp2 কার্বনে বন্ড বানায় কেউরের লগে, এই কার্বন কিন্তু sp2, হে যখন বন্ড বানাইব কেউরের লগে, then this bond length is shorter than usual. বন্ড লেংথ যেটা হওয়ার কথা, এটা একটু বন্ড লেংথ ছোট হয়ে যায়, বন্ড লেংথ কমে যায়। এই বন্ডের যে লেংথ অ্যাকচুয়ালি হওয়ার কথা, এটার থেকে একটু বন্ড লেংথ কমে যাইব। sp2 কার্বনে যখন কোনো বন্ড বানায়, বন্ড লেংথ কমে যায়। দেন sp3 কার্বন, sp3 কার্বন আইডিয়াল সিচুয়েশন। দেন sp2 কার্বন বন্ড লেংথ কমে যায়। sp কার্বন, কোনো কার্বনের হাইব্রিডাইজেশন যদি sp হয়, তো বন্ড লেংথ আরো কমে যায়। বুঝা গেছে? তো এই কার্বনের হাইব্রিডাইজেশন sp2, বন্ড লেংথ কম, sp3 এর কম্প্যারিজনে তো কম। হোয়ারএজ নর্মালি যদি আমি CH3 CH2X অ্যালকাইল হ্যালাইড যদি আমি নেই, এইটা হইছে অ্যালকাইল হ্যালাইড বা হ্যালো অ্যালকেইন, তখন এই যে কার্বন, আলফা কার্বন, তার হাইব্রিডাইজেশন কিতা হয় নর্মালি sp3। কিন্তু এরাইল হ্যালাইডে এই কার্বন, আলফা কার্বন, যে কার্বনে হ্যালোজেন অ্যাটাচ, এই কার্বনের হাইব্রিডাইজেশন কিতা হয় sp2। কিন্তু অ্যালকাইল হ্যালাইডে নর্মালি এই কার্বনের হাইব্রিডাইজেশন কিতা হয়, যে কার্বনে হ্যালোজেন অ্যাটাচড, এই কার্বনের হাইব্রিডাইজেশন হয় sp3। কারণ এই কার্বনের লোকে কোনো ডাবল বন্ড দেখতে পারাইনি তোমরা, না? তো এই কার্বন sp3, কিন্তু এই কার্বনের লোকে ডাবল বন্ড অ্যাটাচড, তো এটা sp2। যখন sp2 হয়ে যায় কার্বন, তো তখন এই কার্বনের ফর্ম করা বন্ড ছোট হয়, বন্ড লেংথ ইজ লেস। এর রিজন হইছে এই sp2-র মধ্যে s ক্যারেক্টার বেশি, p অরবিটালের কম, এখানে p অরবিটাল বেশি। যত s অরবিটালের ক্যারেক্টার বেশি হইব, যেমন এখানে sp2-র মধ্যে s ক্যারেক্টার আমি শিখাইছি তোমরা, s ক্যারেক্টার, p ক্যারেক্টার 11-এও শিখাইছি। এখানে s ক্যারেক্টার কেমনে ক্যালকুলেট হইব? s ক্যারেক্টার ক্যালকুলেট হইব, নিচে হইব টোটাল অরবিটাল s আর দুইটা p, 3, উপরে কত s, কত 1 ইন্টু 100%, কত হইব 33.33%। এখানে দেখো s ক্যারেক্টার কত, টোটাল অরবিটাল sp3 চারটার মধ্যে s কয়টা? একটা, 100%, 25%। তো s ক্যারেক্টার বেশি কই? এখানে হাইব্রিডাইজেশন sp2 হইলে s ক্যারেক্টার বেশি হয়। s ক্যারেক্টার বেশি হওয়া মানে ভুলি যাও, s ক্যারেক্টার বেশি, s ক্যারেক্টার দিয়ে আর এতটা কইয়া লাভ নাই। সিম্পলি মনে রাখবা, sp2 হাইব্রিডাইজেশন যদি হয়, বন্ড লেংথ শর্টার, বিকামস শর্টার। আর বন্ড লেংথ যখন শর্ট হয়ে যায়, তখন বন্ডটা ব্রেক করা ডিফিকাল্ট হয়ে যায়। when the bond becomes shorter, then it is difficult to break the bond। যেমন এই বন্ড, ধরো এই আছে বন্ড, তুমি ধরো ব্রেক করিয়ে লাইলাই, কিন্তু বন্ড লেংথ যদি শর্টার হয়, এত বড় বন্ড হয়, now you can't break this bond, you can't break this bond, difficult। as the bond length becomes shorter, bond breaking becomes difficult। তো বন্ড লেংথ শর্টার হইলে বন্ড ভাঙ্গা ডিফিকাল্ট হয়ে যাব। তো sp2 hybridized state of carbon to which halogen is attached, আরেকটা ভাইটাল রিজন, sp2 hybridized কার্বনের লগে হ্যালোজেনের বন্ড, তো বন্ড লেংথ বিকামস শর্টার। তো এই বন্ড নিউক্লিওফাইলে অ্যাটাক করলেও এই বন্ড ভাঙ্গিয়া যাওয়া কিন্তু ডিফিকাল্ট, বন্ড লেংথ কমলে বন্ড ব্রেকিং ডিফিকাল্ট হয়। ক্লিয়ার? চলো থার্ড পয়েন্ট আর ফোর্থ পয়েন্ট আরামসে বুঝি আমরা।
থার্ড পয়েন্টে কিতা কইছে, থার্ড পয়েন্টে কইছে দেখো আরেকটা ইম্পর্টেন্ট লজিক। যদি আমরা ভাবি যে SN1 মেকানিজম করাইতাম, কারণ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন দুইভাবে করা যায়, একটা হইছে SN1 আর একটা হইছে SN2। যদি আমি ভাবি SN1 এর থ্রুতে রিয়াকশন করাইতাম, তে কিতা ডিফিকাল্টি হইতে পারে বোঝার চেষ্টা করো। কারণ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন দুইভাবে করানি যায়, ইদার SN1 or SN2। If I wish to perform the reaction in SN1 mechanism, through SN1 mechanism, then the most important aspect of SN1 mechanism is formation of carbocation. Formation of carbocation. তো আমি দেখি এটা হইছে আমার হ্যালো এরিন বা এরাইল হ্যালাইড। যদি হে SN1 মেকানিজম দেখাইতে চায় তো কিতা করতে লাগবো, হ্যালোজেন এখান থেকে রিমুভ হইতে লাগবো। একে তো রিমুভ হওয়া ডিফিকাল্ট, কারণ কার্বন হ্যালোজেন পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার। এর মধ্যে যে কার্বনের লগে বন্ড হে sp2 হাইব্রিডাইজড, sp2 হাইব্রিডাইজড কার্বনের লগে বন্ড বানাইলে বন্ড লেংথ শর্টার হয়, যার কারণে বন্ড ব্রেকিং ডিফিকাল্ট। বাট মানলাম বন্ড ব্রেক হয়েই গেল, ডিফিকাল্টির মধ্যেও ব্রেক করিয়ে লাইলাম, তখন কিতা হইব, SN1 মেকানিজম যদি আমি করতে চাই তো ফার্স্টেই বন্ড ব্রেক করতে লাগবো, হ্যালোজেন গায়েব হইতে লাগবো, আর ওই কার্বনে পজিটিভ চার্জ ফরমেশন হইতে লাগবে। ঠিক সব সময় মনে রাখবাই, যে কার্বন sp2 হাইব্রিডাইজড, যে কার্বন sp2 হাইব্রিডাইজড, রিমেম্বার দিস পয়েন্ট, যে কার্বন sp2 হাইব্রিডাইজড, এই কার্বনের মধ্যে পজিটিভ চার্জ আওয়া ইট ইজ ভেরি ভেরি আনস্টেবল সিচুয়েশন। যে কার্বনের মধ্যে sp2 হাইব্রিডাইজড, যে কার্বনটা sp2 হাইব্রিডাইজড, এই পার্টিকুলার কার্বন sp2 হাইব্রিডাইজড আসিল না, এই কার্বন sp2 yes or no, কারণ তার লগে ডাবল বন্ড অ্যাটাচ, তো sp2 হাইব্রিডাইজড। sp2 হাইব্রিডাইজড কার্বনে পজিটিভ চার্জ, হাইলি আনস্টেবল সিচুয়েশন, হাইলি আনস্টেবল সিচুয়েশন। এইগুলা বেসিক জিনিস। sp3 হাইব্রিডাইজড কার্বনে পজিটিভ চার্জ একবার মানলাম, কিন্তু sp2 হাইব্রিডাইজড কার্বনে পজিটিভ চার্জ ইজ ভেরি ভেরি আনস্টেবল। এটা স্টেবিলাইজ করার কোনো রাস্তা নাই, আনস্টেবল, আনস্টেবল। sp2 কার্বনে পজিটিভ চার্জ আওয়া আনস্টেবল। মনে রাখবাই, একটা কার্বন যদি sp3 হয়, আরেকটা কার্বন ধরো sp2 আর আরেকটা কার্বন sp, মানে একটা কার্বনের হাইব্রিডাইজেশন sp3, আরেকটা কার্বনের হাইব্রিডাইজেশন sp2, আরেকটা কার্বনের হাইব্রিডাইজেশন sp, তখন sp3 ওয়ালা কার্বনের কম্প্যারিজনে sp2 ওয়ালা কার্বন বেশি ইলেকট্রোনেগেটিভ। মনে রাখিও কথাগুলা, sp3 ওয়ালা কার্বনের রেসপেক্টে sp2 ওয়ালা যে কার্বন এটা বেশি ইলেকট্রোনেগেটিভ, sp হাইব্রিডাইজেশন ওয়ালা কার্বন যদি হয় এটা আরো বেশি ইলেকট্রোনেগেটিভ। যদিও সব কার্বন, একটা sp3 ওয়ালা কার্বন, একটা sp2 ওয়ালা কার্বন আর একটা sp ওয়ালা কার্বন, যদি sp3 ওয়ালা কার্বনের কম্প্যারিজনে আমরা sp2 রে দেখি তো sp2 ওয়ালা কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তার কম্প্যারিজনে sp ওয়ালা কার্বন যদি আমি দেখি ইলেকট্রোনেগেটিভিটি আরো বেশি। তো কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি যখন বাড়ি যায় আর ওই কার্বনে পজিটিভ চার্জ, তুমি বুঝতে পারলে যে কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে ওই কার্বনের মধ্যে নেগেটিভ চার্জ মানায়, কিন্তু ওই কার্বনে পজিটিভ চার্জ, আনস্টেবল সিচুয়েশন। তো sp2 वाला कार्बन इट्स इलेक्ट्रोनेगेटिव कार्बन, देन पॉजिटिव चार्ज এই কার্বনে হাইলি আনস্টেবল। এটার নাম হইছে ফিনাইল ক্যাটায়ন, ফিনাইল ক্যাটায়ন। তো ফিনাইল ক্যাটায়ন ইজ ভেরি মাচ আনস্টেবল বিকজ sp2 वाला कार्बने प्लस ফিনাইল ক্যাটায়ন। তো কিতা কইছে আনস্টেবল ফিনাইল ক্যাটায়ন, সো SN1 is not, SN1 is ruled out,
SN1 ইজ রুলড আউট, মানে SN1 এর রিয়াকশন পসিবল হইতো না। SN1 যদি রিয়াকশন হইতে চায়, SN1 মানে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন ইউনিমলিকুলার, তখন কার্বোকেটায়ন ফর্ম করতে লাগবো, কিন্তু এই যখন কার্বোকেটায়ন ফর্ম করা ডিফিকাল্ট, হাইলি আনস্টেবল, তো কার্বোকেটায়ন ফর্ম করা যেহেতু ডিফিকাল্ট, তো SN1 তো পসিবলই না, ধরিয়া রাখি তো, নেভার পসিবল। SN1 ইজ নেভার পসিবল হিয়ার ইন দিস পার্টিকুলার স্ট্রাকচার। এরাইল হ্যালাইডসে SN1 পসিবলই না, বিকজ ফিনাইল ক্যাটায়ন হাইলি আনস্টেবল, ওয়ান অফ দ্য মোস্ট আনস্টেবল ক্যাটায়ন ইন অর্গানিক কেমিস্ট্রি। তো কার্বোকেটায়নই ফর্ম হর না, তো SN1 কেমনে হইব? পসিবল না। নেক্সট পয়েন্ট, ব্যাকসাইড অ্যাটাক বাই নিউক্লিওফাইল ইজ ব্লকড। আচ্ছা, SN1 হয় না, তো SN2 তো হইতে পারে, দেখি SN2 হয় কিনা, বা পসিবিলিটি আছে কিনা, বা থাকলেও কতটুকু পসিবিলিটি। দেখো SN2 তে রিকোয়ারমেন্ট কিতা? ব্যাকসাইড অ্যাটাক। SN1 এর তো কার্বোকেটায়ন ফরমেশন, যেটা এখানে খুবই ডিফিকাল্ট, তুমি বুঝতে পারলাই। SN2 তে আমরা নিয়ম কিতা আসিল? নিউক্লিওফাইল অ্যাটাকস ফ্রম দ্য ব্যাক সাইড, কিন্তু এখানে ব্যাক সাইডে তো, এটা যদি ফ্রন্ট সাইড ধরো, তো ব্যাক সাইডে তো ফিনাইল রিং রাখা, এত বড় ফিনাইল রিং, তো ব্যাক সাইড ইজ ব্লকড। ব্যাক সাইড অ্যাটাক বাই নিউক্লিওফাইল ইজ ব্লকড। ব্যাক সাইড থেকেও যে অ্যাটাক করতো, মানে SN2ও যে করতো, এটারও রাস্তা নাই। বাট স্টিল SN2 কিছু কিছু হয়। SN1 তো পসিবিলিটি নাই। SN2 রিয়াকশন কিছু এক্সটেন্টে পসিবল। ব্যাক সাইড ব্লক হইলেও সামহাও ছোটোখাটো যদি নিউক্লিওফাইল থাকে, ইট ম্যানেজেস টু রিয়াক্ট, অ্যাটাক, বাট মোস্টলি রিয়াকশন ইজ ডিফিকাল্ট। তো SN2 ইজ অলসো ডিফিকাল্ট। থার্ড পয়েন্ট, ফোর্থ পয়েন্টে কিতা হইছে? ব্যাক সাইড অ্যাটাক বাই নিউক্লিওফাইল ইজ ব্লকড, সো SN2 ইজ অলসো ডিফিকাল্ট। এই পয়েন্টসগুলা সুন্দর করিয়া সাজাইয়া আমি পিডিএফে দিয়া দিছি, এই চারটেই পয়েন্ট, এইগুলা দিয়ে এক্সপ্লেন করতে লাগবো। SN2 ইজ অলসো ডিফিকাল্ট, বুঝিলেইছো? ক্লিয়ার? এর মানে হ্যালো এরিনের আর নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন দেখানির কোনো রাস্তা আমরা রাখছি না, একটুক রাস্তা আছে খালি SN2, কোনো রকম যদি ব্যাক সাইড অ্যাটাক পসিবল হয়ে যায়, আদারওয়াইজ নো ওয়ে। SN1 তো পসিবলই না, বুঝা গেছে কথা? সো দ্যাটস অল উই হ্যাভ আন্ডারস্টুড। তো আমরা বুঝলাম চারটা পয়েন্টস, প্রত্যেকটা পয়েন্টেই ইন্ডিকেট করে যে ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ক্যারি আউট নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন ইন এরাইল হ্যালাইডস। However, ESR happens easily. ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন তো ইজিলি হয়, কিন্তু নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন খুব ডিফিকাল্ট। এত ডিফিকাল্টির মধ্যেও আমরা কিছু নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন করবো, একটু স্কোপ আছে SN2 থ্রুতে, যদিও ব্যাক সাইড ব্লকড, বাট স্টিল ছোটোখাটো নিউক্লিওফাইল উইল ইট ক্যান ম্যানেজ টু রিয়াক্ট, অ্যাটাক এট আলফা কার্বন, একটু উইলেও স্কোপ আমরা আছে, আমরা দেখি কিছু রিয়াকশনস। ওকে, চলো।